নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন বাদে আজ আমি আবার এসেছি তোমাদের জন্য একটা মজার গল্প নিয়ে। গল্পের নাম হযবরল, লিখেছেন সুকুমার রায়। গল্প শুরু করার আগে তোমাদের অনুরোধ করব, যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করছি আজকের গল্প হযবরল। বেজায় গরম, গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মোজবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটাসোটা লাল টকটকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল, ছিল রুমাল হয়ে গেল বেড়াল? অমনি বেড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি, ছিল একটা ডিম হয়ে গেল দিব্য একটা প্যাকপ্যাকে হাঁস। এই তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছ রুমাল। বেড়াল বলল, বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? শুনে বেড়ালটা বলল, তাও জানো না, বলে এক চোখ বুঝিয়ে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল, তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বললাম, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বেড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ এই তো বোঝাই যাচ্ছে, চন্দ্রবিন্দু চ, বিড়ালের তালে বস, রুমালের মা। হলো চশমা, কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বেড়ালটা আবার বিশ্রী করে হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম। তারপর বেড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম, বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বেড়াল বলল, কেন, সে আর মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বেড়াল একগাল হেসে বলল, তার জানি নে, কলকেতে, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা, 1.25 ঘন্টার পথ, গেলেই হলো। আমি বললাম, তাহলে রাস্তাটা আমায় বদলে দিতে পারো? শুনে বেড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল, তারপর মাথা নেড়ে বললে, সে আমার কম্ম নয়, আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারতো। আমি বললাম, গেছো দাদাকে, তিনি থাকেন কোথায়? বেড়াল বলল, গেছো দাদা আবার কোথায় থাকবে, গাছেই থাকে। আমি বললাম, কোথায় গেলে তার সাথে দেখা হয়? বেড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল, সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই। আমি বললাম, কীরকম? বেড়াল বলল, সে কীরকম জানো? মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি গেছেন রামকৃষ্ণপুর, আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিমবাজার। কিছুতেই দেখা হওয়ার জো নেই। আমি বললাম, তাহলে তোমরা কি করে দেখা করো? বিড়াল বলল, সে অনেক হাঙ্গামা, আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসেব মতন যখন যেখানে গিয়ে পৌঁছাবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কীরকম হিসেব? বিড়াল বলল, সে ভারী শক্ত, দেখবে কীরকম। এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের উপর লম্বা লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা। বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল, তারপর আবার ঠিক তেমনি করে আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি। বলে আবার ঘাড় বেঁকিয়ে চুপ করে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনি করে খানিকক্ষণ কি ভেবে আবার একটা লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো তিব্বত। এই মনে করো গেছো বৌদি রান্না করছে। এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এইরকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ ধরে গেল। আমি বললাম, দূর ছাই, কী সব আবোল তাবোল বকছো, একটুও ভালো লাগে না। বেড়াল বলল, আচ্ছা
তাহলে একটু সহজ করেই বলছি, চোখ বোঝো, আমি যা বলবো মনে মনে তার হিসেব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি, বিড়ালের আর কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো, চোখ চেয়ে দেখি বেড়ালটার লেজ খাড়া করে বাগানের বেড়ার টোপকে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছে। কি আর করি, গাছতলায় একটা পাথরের উপরে বসে পড়লাম। বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল, 7 দুগুণে কত হয়? আমি ভাবলাম এ আবার কে রে? এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় আবার সেই আওয়াজ হলো, কই জবাব দিচ্ছ না যে? 7 দুগুণে কত? তখন উপরের দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল নিয়ে কি যেন লিখছে আর একবার ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম 7 দুগুণে 14। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি, ফেল। আমি ভয়ানক রাগ করলাম, বললাম নিশ্চয়ই হয়েছে, 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিকক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? কাক বলল, তুমি যখন বলেছিলে তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে ধা করে 14 লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। আমি বললাম, এমন আনাড়ি কথা তো কখনো শুনিনি, 7 দুগুণে যদি 14 হয় তাহলে সে সবসময় 14ই হবে, 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? আমি বললাম, সময়ের দাম কীরকম? কাক বলল, এখানে কদিন থাকতে তাহলে বুঝতে পারতে, আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগ্গি, এতটুকু বাজে খরচা করবার জো নেই। এই তো সেদিন খেটে খুঁটে চুরিচামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল। বলে সে আবার হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় হঠাৎ গাছের একটা ফোকর থেকে কি যেন সুরুত করে পিছলিয়ে মাটিতে পড়ল। চেয়ে দেখি 1.5 হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিছু নেই, আর মাথা ভরা টাক, টাকের উপর খড়ি দিয়ে কে যেন কী সব লিখেছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুঁকোতে 2-1 টান দিয়ে জিজ্ঞাসা করলো, কই হিসেবটা হলো? কাক খানিক এদিক ওদিক তাকিয়ে বলল, এই হলো বলে। বুড়ো বলল, কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল এখনো হিসেব হয়ে উঠল না। কাক 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষল, তারপর জিজ্ঞাসা করলো, কতদিন বললে? বুড়ো বলল, 19। কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল, লাখ 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 20। বুড়ো বলল, 21। কাক বলল, 22। বুড়ো বলল, 23। কাক বলল, 23.5। ঠিক এমনি যেন নীলেম ডাকছে। ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছো না যে? আমি বললাম, খামোকা ডাকতে যাব কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বন বন করে 8-10 পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো। তারপর হুঁকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাজ বার করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো, খাড়াই 26 ইঞ্চি, হাত 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতেই পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? বুড়ো বলল, বিশ্বাস না হয় দেখো। দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গিয়েছে, খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে, তাই বুড়ো যা মাপে সবই 26 ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞাসা করলো, ওজন কত? আমি বললাম, জানি না। বুড়ো তার 2টো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টাপে বলল, 2.5 সের। আমি বললাম, সে কি, পটলের ওজনই তো 21 সের।
সে আমার চাইতে 1.5 বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল, সে তোমাদের হিসেব অন্যরকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন 2.5, বয়স 37। আমি বললাম, ধুত, আমার বয়স হলো 8 বছর 3 মাস, আর বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করলো, বাড়তি না কমতি? আমি বললাম, সে আবার কি? বুড়ো বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? আমি বললাম, বয়স আবার কমবে কি? বুড়ো বলল, তা নয় তো আবার কি, শুধু কি বেড়েই চলবে? তাহলে তো হয়েই গেল। কোন দিন দেখবো বয়স বাড়তে বাড়তে একেবারে 60, 70, 80 পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি বললাম, তা তো হবেই, 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 বছর হলেই আমরা বয়স খুঁড়িয়ে দিই, তখন আর 41, 42 হয় না, তখন 39, 38, 37 করে বয়স কমতে থাকে। এমনি করেই যখন 10 পর্যন্ত নামি তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো নামলো আবার উঠলো, এখন আমার বয়স 13। শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কাক বলল, তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমার হিসেবটা চটপট সেরে নিই। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিস করে বলতে লাগলো, একটা চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নিই। এই বলে তার হুঁকো দিয়ে টেকো মাথা চুলকাতে চোখ বুজে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, হ্যাঁ মনে হয়েছে, শোনো। তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলিসুতো খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমোতে হাউমাউ করে মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ঢোল সানাই কাশি লোকলস্কর সেপাই পল্টন হৈ রই মার কাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠল, পক্ষীরাজ যদি হবে তাহলে নেজ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আক্কেল মক্কেল সবাই বললে, ভালো কথা, ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারল না, সব সুরসুর করে পালাতে লাগলো। এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে বলল, বিজ্ঞাপন পেয়েছো? হ্যান্ডবিল। আমি বললাম, কই না, কিসের বিজ্ঞাপন? বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বার করে আমার হাতে দিল। পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে, শ্রী শ্রী ভূষুণ্ডী কাগায় নমঃ, শ্রী কাকেশ্বর কুচকুচে, 41 নম্বর গেছো বাজার কাগেয়াপট্টি। আমরা হিসাবি ও বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনাকার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি 1 পয়সা বাই 0, চিলড্রেন হাফ প্রাইস, অর্থাৎ শিশুদের অর্থমূল্য। আপনার জুতোর মাপ, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি। সাবধান সাবধান সাবধান, আমরা সনাতন বায়স বংশীয় দাড়িকুলিন অর্থাৎ দাঁড়কাক আজকাল নানা শ্রেণীর পাতিকাক রামকাক প্রভৃতি নিচু শ্রেণীর কাকেরাও অর্থলোভে নানারূপ ব্যবসা চালাইতেছে। সাবধান, তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত। কাক বলল, কেমন হয়েছে? আমি বললাম, সবটা তো ভালো করে বোঝা গেল না। কাক গম্ভীর হয়ে বলল, হ্যাঁ ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের এসেছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলতেই বুড়ো মাতমাত করে তেড়ে উঠে বলল, দেখ, ফের যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেব। কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবলো, তারপর বলল, টেকো নয়, টেপো মাথা, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজগজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, কই দেখি। কাক অমনি এই দেখো বলে স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের উপরে ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ল আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে ও মা, ও পিসি, ও শিবুদা বলে হাত পা ছুড়ে কাঁদতে লাগলো। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, লাগলো নাকি? 60। বুড়ো অমনি কান্না থামিয়ে বলল,
61, 62, 64। কাক বলল 65। আমি দেখলাম আবার বুঝি ডাকাডাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই হিসেবটা তো দেখলে না? বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো, কি হিসেব হলো পড়ো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, ইয়ার্দি কের্দ अत्र काकलतनामा लिखितांसी काकेश्वर कुछ कुछ कार्जन जगे इमारत खेसरत दलील दस्तावेज तस्य यारिशगण मालिक दलीलकार सत्ते अत्र नायब शेरेस्ताय दस्त बदस्त कायम मोकरारी पत्तरी पाट्टा অথবা কাওলা কাবলিয়াত, সত্যতায় কি বিনা সত্যতায়, মুনসেফি আদালতে কিংবা দায়রায়, সোপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুত গৈরহ মোকদ্দমা দায়ের, অথবা আপোষ মকমল ডিগ্রি জারি নিলেম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধেয়া। আমি পড়া শেষ হতে না হতেই বুড়ো বলে উঠল, এসব কী লিখেছো আবোল তাবোল? কাক বলল, ওসব লিখতে হয়, তা না হলে আদালতে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়ায় এসব বলে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছো, কিন্তু আসল হিসেবটা কি হলো তা তো বললে না। কাক বলল, হ্যাঁ তাও তো বলা হয়েছে, ও হে শেষ দিকটা পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জামাত 2/0, শের খরচ 37 বছর। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয় জিসিএমও নয়, সুতরাং এটা হয় ত্রৈরাশিকের অঙ্ক, না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম আড়াইশেরটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার তোমার ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও। বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও, তাহলে একবার জিজ্ঞাসা করে নিই। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধো, বুধো রে। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভিতর থেকে রেগে উঠলো, কেন ডাকছিস? বুড়ো বলল, কাকেশ্বর কি বলছে শোন। আবার ওই রকম আওয়াজ হলো, কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। তেরে উত্তর এলো, কাকে বলছে ভগ্নাংশ, তোকে না আমাকে? বুড়ো বলল, তা নয়, বলছি হিসেবটা ভগ্নাংশে চাস না ত্রৈরাশিক? একটুক্ষণ পর জবাব শোনা গেল, আচ্ছা ত্রৈরাশিক দিতে বলো। বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুধুটার যেমন বুদ্ধি, ত্রৈরাশিক দিতে বলবো কেন? ভগ্নাংশটা খারাপ হলো কিসে? না হে কাকেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে আড়াইশেরের গোটা 2 সের বাদ গেলে রইল ভগ্নাংশ 8 সের। তোমার হিসেবটা হলো 8 সের। 8 সের হিসাবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো হলে 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও 6টা পয়সা। পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি, সে টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। বুড়ো অমনি আবার তেড়ে উঠল, ফের টাক টাক বলছিস, দাঁড়া। ওরে বুধো, বুধো রে, শিগগিরই আয়। আবার টাক বলছে। বলতে না বলতেই গাছের ফোকর থেকে একটা মস্ত পোটলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল। চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বোচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে। বুড়োটা দেখতে অবিকল ওই হুকোয়ালা বুড়োটার মতো। হুকোয়ালা কোথায় তাকে টেনে তুলবে তা না, সে নিজেই পোটলার উপরে চড়ে বসে, ওঠ বলছি, শিগগিরই ওঠ বলে ধাই ধাই করে তার হুকো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মটকিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছো না? উধোর বোঝা বুধোর ঘাড়ে, এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুধো তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়েই সে পোটলা উঁচিয়ে দাঁত কড়মড় করে বলল, তবে রে স্টুপিড উধো। উধো আস্তিন গুটিয়ে হুকো বাগিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। কাক বলল, লেগে যা লেগে যা, নারদ নারদ। অমনি ঝটাপট খটাখট দুমাদুম ধপাধপ। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিৎপাত শুয়ে হাঁপাচ্ছে, আর বুধো ছটপট করে টাকে হাত বুলোচ্ছে।
বুধো কান্না শুরু করলো, ওরে ভাই উধোরে তুই এখন কোথায় গেলি রে। উধো কাঁদতে লাগলো, ওরে হায় হায় আমাদের বুধোর কি হলো রে। তারপর দুজন উঠে খুব খানিক গলা জড়িয়ে কেঁদে আর খুব খানিক কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকও তার দোকানপাট বন্ধ করে কোথায় চলে গেল। আমি ভাবছি এইবেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক। এমন সময় শুনি পাশের একটা ঝোপের মধ্যে কীরকম শব্দ হচ্ছে। কেউ যেন হাসতে হাসতে কিছুতেই হাসি সামলাতে পারছে না। উকি মেরে দেখি একটা জন্তু, মানুষ, বাদর, পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুঁড়ে হাসছে আর বলছে এই গেল গেল, নাড়ি ভুঁড়ি সব ফেটে গেল। হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে বলে উঠল, ভাগ্যিস তুমি এসে পড়লে, তা না হলে আর একটু হলে হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল। আমি বললাম তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? জন্তুটা বলল, কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীতে যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো, আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচ পেঁচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ আছাড় খেয়ে পড়তো, তাহলে হো 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 এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল। আমি বললাম, কি আশ্চর্য, এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছো? সে আবার হাসি থামিয়ে বলল, না না, শুধু এর জন্য নয়, মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কুলপি বরফ আর এক হাতে সাজি মাটি। সেই লোকটা কুলপি খেতে গিয়ে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছে। হো 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 হা 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 হা, আবার হাসির পালা। আমি বললাম, কেন তুমি এইসব অসম্ভব কথা ভেবে খামোকা হেসে হেসে কষ্ট পাচ্ছ? সে বলল, না না, সব কি আর অসম্ভব? মনে করো একজন লোক টিকটিকি পোষে, রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে তার সব টিকটিকি খেয়ে ফেলেছে। হো 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 হো। জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি, তোমার নাম কি? সে খানিকক্ষণ ভেবে বলল, আমার নাম হিজিবিজবিজ, আমার নাম হিজিবিজবিজ, আমার ভাইয়ের নাম হিজিবিজবিজ, আমার বাবার নাম হিজিবিজবিজ, আমার পিসের নাম হিজিবিজবিজ। আমি বললাম, তার চেয়ে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজিবিজবিজ। সে আবার খানিকক্ষণ ভেবে বলল, তা তো নয়, আমার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, আমার মেসোর নাম তকাই, আমার শ্বশুরের নাম তকাই। আমি ধমক দিয়ে বললাম, সত্যি বলছো না বানিয়ে? জন্তুটা কেমন থতমতো খেয়ে বলল, না না, আমার শ্বশুরের নাম বিস্কুট। আমার ভয়ানক রাগ হলো। তেরে বললাম, একটা কথাও বিশ্বাস করি না। অমনি কথা নেই বার্তা নেই ঝোপের আড়াল থেকে একটা মস্ত দাড়িওয়ালা ছাগল উকি মেরে জিজ্ঞাসা করলো, আমার কথা হচ্ছে বুঝি? আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিচ্ছু না বলতেই তরতর করে সে বলে যেতে লাগলো, তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিসই আছে যা ছাগলে খায় না। তাই আমি একটি বক্তৃতা দিতে চাই, যার বিষয় হচ্ছে ছাগলে কিনা খায়। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা দিতে আরম্ভ করলো। হে বালকবৃন্দ এবং স্নেহের হিজিবিজবিজ, আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যয় করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখবার সময় লিখি বিএ, অর্থাৎ ব্যয়। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে এই হতভাগাটা বলছিল রাম ছাগল টিকটিকি খায়, এটা একেবারেই সম্পূর্ণ মিথ্যে কথা। আমি অনেকবার টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতন কিছু নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা কিংবা নারকেলের ছোবড়া কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা, কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনোই খাই না। আমরা কচিত কোনো লেপ কম্বল কিংবা তোষক বালিশ এইসব একটু আধটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই তারা ভয়ানক মিথ্যেবাদী। যখন আমাদের খুব মনে তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে
চিবিয়ে কিংবা চেখে দেখি, যেমন পেন্সিল, রবার কিংবা বোতলের ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যাম্বিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুরদা একবার ফুর্তির চোটে এক সাহেবের আধখানা তাবু প্রায় খেয়ে শেষ করেছিলেন, কিন্তু তা বলে ছুরি কাছি শিশি বোতল এইসব আমরা কোনোদিনই খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব নেহাতি ছোটোখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার আস্ত একটা বারসব খেয়ে ফেলেছিল বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যয় ব্যয় করে ভয়ানক কাঁদতে লাগলো। তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে এই ভাইটির অকাল মৃত্যু হয়েছে। হিজিবিজবিজ এতক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিল। হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে হাউমাউ করে ধরপড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝিয়ে এইবার, কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুঁড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে। আমি বললাম, এর মধ্যে আবার হাসার কি হলো? সে বলল, সেই একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকতো যে সবাই তার উপরে চটেছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে, আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে, হো 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 হো। আমি বললাম, যত সব বাজে কথা। এই বলে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতো চাপকান আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা জ্বলে গেল। আমায় ফিরতে দেখি সে আবদার করে আহ্লাদির মতো ঘাড় বেঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো, না ভাই, না ভাই, এখন আমায় গাইতে বলো না, সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না। আমি বললাম, কি আপদ, কে তোমায় গাইতে বলেছে? লোকটা এমন বেহায়া, তবুও আমার কানের কাছে সে ঘ্যান ঘ্যান করতে লাগলো। রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি, রাগ করবার দরকার কি ভাই? আমি কিছু বলবার আগেই ছাগলটার হিজিবিজবিজটা একসঙ্গে চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান হোক, গান হোক। অমনি নেড়াটা তার পকেট থেকে মস্ত দুতারা গানের কাগজ বার করে সেগুলো চোখের সামনে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। এই একটা মাত্র পদ সে একবার গাইল, দুবার গাইল, 5 বার গাইল, 10 বার গাইল। আমি বললাম, ই তো ভারী উৎপাত দেখছি, গানের মধ্যে আর কি কোনো পদ নেই? ন্যাড়া বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য একটা গান। সেটা হচ্ছে, অলিগলি চলিরাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। সে গান আজকাল আমি গাই না। আরেকটা গান আছে, নাইনিতালের নতুন আলু, সেটা খুব নরম সুরে গাইতে হয়, সেটাও আজকাল আমি গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান। এই বলেই সে গান ধরল, মিশি পাখা শিখি পাখা, আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি দেখা, সরু সরু গানে গানে, আলা ভোলা বাঁকা আলো, আধো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো, ছল ছল ছায়া সুরে। আমি বললাম, এ আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না। হিজিবিজবিজ বলল, হ্যাঁ, গানটা ভারী শক্ত। ছাগল বলল, শক্ত আবার কোথায়, ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। ন্যাড়াটা খুব অভিমান করে বলল, তা তোমরা সহজ গান শুনতে চাও, তা সে কথা বললেই হয়, অত কথা শোনাবার দরকার কি? আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই বলে সে আবার গান ধরল, বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবো একটা মজারু। আমি বললাম, মজারু বলে কোনো কথা হয় না। ন্যাড়া বলল, কেন হবে না? আলবাত হয়, সজারু, ক্যাঙারু, দেবদারু সব হতে পারে, মজারু কেন হবে না? ছাগল বলল, ততক্ষণ গানটা চলুক না, হয় কি হয় না পরে দেখা যাবে। অমনি আবার গান শুরু হলো, একটা নয় দুটো গান পরপর হয়েই গেল। গানটা আরও চলতো কি না জানি না, কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমার চারিপাশে ভিড় জমে গিয়েছে। একটা সজারু এগিয়ে এসে ফোঁত করে কাঁদছে, আর একটা সামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিসফিস করে বলছে, কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি। হঠাৎ একটা তকমা আটা পাগড়ি বাঁধা কোলা ব্যাং রুল উঁচিয়ে চিৎকার করে বলে উঠল, মানহানির মোকদ্দমা। অমনি কোত্থেকে একটা কালো ঝোল্লা পড়া হুতুম পেঁচা এসে সকলের সামনে
একটা উঁচু পাথরের উপরে বসেই চোখ বুজে ঢুলতে লাগলো। আর মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাকা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। পেঁচা একবার ঘোলা ঘোলা চোখ করে চারিদিকে তাকিয়ে তখনই আবার চোখ বুজে নিয়ে বলল, নালিশ বাতলাও। বলতেই কুমিরটা অনেক কষ্টে কাদো কাদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে 5-6 ফোঁটা জল বার করে ফেললো। তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো, ধর্মপাতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা, সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান হলো কচু। কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকারের হয়, যথা মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে। সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু বলতেই একটা শিয়াল সামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল, হুজুর, কচু অতি অসার জিনিস। কচু খেলে গলা কুটকুট করে। কচু পোড়া খাও বললে মানুষ চটে যায়। কচু খায় কারা? কচু খায় শুয়োর আর সজারু। ব্যর্থ। সজারুটা আবার ফোঁত করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞাসা করলো, দলিলপত্র সাক্ষী টাকি কিছু আছে? সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল, ওই তো ওর হাতে সব দলিল। বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে একতারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগলো। কের পিঠে দুই, চৌকি পেতে শুই, পোটলা বেঁধে থুই, গোলাপ চাপা জুই, ইলিশ মাগুর রুই, হিঞ্চে পালং পুই, শান বাঁধানো ভুই, গোবর জলে ধুই, কাঁদিস কেন তুই? সজারু বলল, আহা, ওটা কেন? ওটা তো নয়। কুমির বলল, তাই নাকি? আচ্ছা দাঁড়াও। এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো। চাঁদনি রাতের পেতনি পিসি সজনে তলায় খোঁজ নাড়ে, থেতলা মাথা হ্যাংলা সেথা, হাড় কচাকচ ভোজন মারে, চালতা গাছে আলতা পরা, নাক ঝুলানো শাকচুনি, মাকড়ি নেড়ে হাঁকড়ে বলে, আমায় তো কেউ ডাকছনি। মুন্ডু ঝোলা উল্টো বুড়ো, ঝুলছে দেখো চুল খুলে, বলছে দুলে মিনসেগুলোর মাংস খাবো তুল তুলে। সজারু বলল, দূর ছাই, কি যে পড়ছো তার নেই ঠিক। কুমির বলল, তাহলে কোনটা? এইটা? দই দম্বল, টেকো অম্বল, কাঁথা কম্বল, করে সম্বল, বোকা ভম্বল, এটাও নয়। আচ্ছা তাহলে দাঁড়াও দেখছি। নিঝুম নিশুভ রাতে একা শুয়ে তেতালাতে খালি খালি খিদে পায় কেন রে? কি বললে? ওসব নয়, তোমার গিন্নির নামে কবিতা। তা সে কথা আগে বললেই হতো। এই তো রামভজনের গিন্নিটা, বাপরে যেন সিংহীটা, বাসন নাড়ে ছনার ছন, কাপড় কাচে দমাদ্দম। এটাও মিলছে না। তাহলে নিশ্চয়ই এটা। খুসখুসে কাশি, ঘুষঘুষে জ্বর, ফুসফুসে ছেদা, বুড়ো তুই মর, মাঝরাতে ব্যথা, পাঁচরাতে বাত, আজ রাতে বুড়ো হবি কুপোকাত। সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো, হায় হায়, আমার পয়সাগুলো সব জলে গেল। কোথাকার এক আহাম্মক উকিল দলিল দিলে খুঁজে পায় না। ন্যাড়াটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল, সে হঠাৎ বলে উঠল, কোনটা শুনতে চাও? সেই যে বাদুর বলে, ওরে ভাই সজারু, সেইটা? সজারু ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সেইটা। অমনি শেয়াল তেড়ে উঠল, বাদুর কি বলে? হুজুর, তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। কোলা ব্যাঙ গলা ফুলিয়ে হেঁকে বলল, বাদুর গোপাল হাজির। সবাই এদিক ওদিক তাকাতে লাগলো, কোথাও বাদুর নেই। তখন শেয়াল বলল, তাহলে হুজুর, ওদের সকলের ফাঁসির হুকুম হোক। কুমির বলল, তা কেন? এখন আমরা আপিল করব। পেঁচা চোখ বুজে বলল, আপিল চলুক, সাক্ষী আনো। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজিবিজবিজকে জিজ্ঞাসা করলো, সাক্ষী দিবি? 4 আনা পয়সা পাবি। পয়সার নামে হিজিবিজবিজ তড়াক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। শিয়াল বলল, হাসছো কেন? হিজিবিজবিজ বলল, একজনকে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি যে বইটার সবুজ রঙের মলাট, কানের নিচে নীল চামড়া, আর মাথার উপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে, তুমি আসামিকে চেনো? অমনি সে বলে উঠল, আগে হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার উপর লাল কালির ছাপ। হো 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 হো। শিয়াল জিজ্ঞাসা করলো, তুমি সজারুকে চেনো? হিজিবিজবিজ বলল, হ্যাঁ, সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাঁটা,
আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিপির মতো। তারা ছাগল টাগল ধরে খায়। বলতেই ব্যাকরণ সিং ব্যয় ব্যয় করে ভয়ানক কেঁদে উঠল। আমি বললাম, আবার কি হলো? ছাগল বলল, আমার সেজো মামার আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল। আমি বললাম, গেল তো গেল, আপদ গেল, তুমি এখন চুপ করো। শিয়াল জিজ্ঞাসা করলো, তুমি মোকদ্দমার বিষয়ে কিছু জানো? হিজি বিজবিজ বলল, তা আর জানি নে। একজন নালিশ করে আর একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে ধরে নিয়ে আসা হয়, তাকে বলা হয় আসামি। তারও একজন উকিল থাকে। একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়। পেঁচা বলল, কখনো আমি ঘুমোচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুজে আছি। হিজবিজবিজ বলল, আরও অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। বলেই সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো। শিয়াল বলল, আবার কি হলো? হিজবিজবিজ বলল, একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসেরই নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমৃষ্যকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব, আর গারুর নাম ছিল পরম কল্যাণ বরেশু। কিন্তু সেই তার বাড়ির নাম দিয়েছিল কিংকর্তব্য বিমূঢ়। অমনি ভূমিকম্প হয়ে বাড়িটারি সব পড়ে গিয়েছে, হো 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 হো। শিয়াল বলল, বটে, তোমার নাম কি শুনি? সে বলল, এখন আমার নাম হিজিবিজবিজ। শিয়াল বলল, নামের আবার এখন আর তখন হয় নাকি? হিজিবিজবিজ বলল, তাও জানো না? সকালে আমার নাম ছিল আলু নারকোল, আবার একটু বিকেল হলেই আমার নাম হয়ে যাবে রামতারু। শিয়াল বলল, নিবাস কোথায়? হিজিবিজবিজ বলল, কার কথা বলছো? শ্রীনিবাস? শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি ভিড়ের মধ্যে থেকে উধো আর বুধো একসঙ্গে চেঁচিয়ে উঠল, তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে। উধো বলল, দেশে গেলেই লোকেরা সব হুসহুস করে মরে যায়। বুধো বলল, হাবুলের কাকা সেই যে দেশে গেল, অমনি শুনি সে মরে গিয়েছে। শিয়াল বলল, আহ, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। শুনে উধো বুধোকে বলল, ফের সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো। বুধো বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পোটলা পেটা করে দেব। শিয়াল বলল, হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে লেজ আঁচড়িয়ে বলল, কে বলল মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হয়েছে। বলে সে তক্ষুনি ঠক ঠক করে 16টা পয়সা গুনে হিজিবিজবিজ হাতে দিয়ে দিল। অমনি কে যেন উপর থেকে বলে উঠল, 1 নম্বর সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। চেয়ে দেখলাম কাকেশ্বর বসে বসে হিসাব লিখছে। শিয়াল আবার জিজ্ঞাসা করলো, তুমি এ বিষয়ে আর কিছু জানো কি না? হিজিবিজবিজ খানিক ভেবে বলল, শেয়ালের বিষয়টা একটা গান আছে, সেইটা জানি। শেয়াল বলল, কি গান শুনি? হিজিবিজবিজ সুর করে বলতে লাগলো, আয় আয় আয়, শিয়ালে বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়? বলতেই শিয়াল ভয়ানক ব্যস্ত হয়ে উঠল, থাক থাক, সে অন্য শিয়ালের কথা, তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিচ্ছু জিজ্ঞাসা করার আগেই সে বলতে আরম্ভ করলো, শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নমঃ, শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছো বাজার কগেয়াপট্টি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য। শিয়াল বলো, বাজে কথা বলো না, যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। কি তোমার নাম? কাক বলল, কি আপদ, তাই তো বলছিলাম, শ্রী কাকেশ্বর কুচকুচে। শিয়াল বলল, নিবাস কোথায়? কাক বলল, বললাম যে কাগিয়াপট্টি। শিয়াল বলল, সে এখান থেকে কত দূর? কাক বলল, তা বলা ভারী শক্ত, ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসাবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। শিয়াল বলল, আর বিদ্যে জাহির করতে হবে না, জিজ্ঞাসা করি তোমার বাড়ি যাওয়ার পথটা চেনো তো? কাক বলল, তার চিনি নে, এই তো সামনে সোজা দেখা যাচ্ছে। শিয়াল বলল, এ পথ কত দূর গিয়েছে? কাক বলল, পথ আবার যাবে কোথায়, যেখানকার পথ সেখানেই আছে, পথ কি আবার এদিক ওদিক চড়ে বানায় নাকি, দার্জিলিং হাওয়া খেতে যায়? শিয়াল বলল, তুমি তো ভারী বেয়াদব হে, বলে সাক্ষী দিতে এসো,
মোকদ্দমার কথা কি জানো? কাক বলল, খুব যা হোক, এতক্ষণ বসে বসে হিসেব করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছেই পাবে। এই তো প্রথমেই মান কাকে বলে? মান মানে কচুরি। কচুরি কয় প্রকার? হিঙে কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। খেলে কি হয়? খেলে শিয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাকেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা, যে আসামে থাকতো তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালাজ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শিয়ালকে বলতো তেল চোরা, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। বলতেই বিচার সভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ খেপে গিয়ে টপ করে কোলা ব্যাঙকে খেয়ে ফেললো। তাই দেখে ছুঁচোটা কিচকিচ কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগলো। শিয়াল একটা ছাতা দিয়ে হুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো। পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। এই বলেই সে একটা কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো, যা বলছি লিখে দাও। মানহানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সজারু, আসামি দাঁড়াও। আসামি কই? তখন সবাই বলল, এই যা, আসামি তো নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা বোকা, সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করলো না। হুকুম হলো ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এই রকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত, এমন সময় ছাগলটা হঠাৎ ব্যাকরণ সিং বলে পিছন থেকে তেড়ে এসে আমায় এক ঢু মারল। তারপরেই আমার কান কামড়ে দিল। অমনি চারিদিকে ভীষণ রকম সব কিছু গুলিয়ে যেতে লাগলো। ছাগলটার মুখ ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক মেজো মামার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম মেজো মামা আমার কান ধরে বলছেন, ব্যাকরণ লিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছে। আমি তো অবাক, প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই। আর একটা বেড়াল বেড়ার উপরে বসে গোফে তা দিচ্ছিল, হঠাৎ আমায় দেখতে পেয়েই খচমচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় বাগানের পিছন থেকে একটা ছাগল ব্যাঁ করে ডেকে উঠল। আমি বড় মামার কাছে এইসব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা বললেন, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হলে এমন হোঁতকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কি না এখনো বয়স হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এইসব কথা বলতে এলাম। তো বন্ধুরা, এই ছিল হযবরলার পঞ্চম এবং অন্তিম পাঠ। গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। খুব শিগগিরই ফিরে আসবো আবার একটা মজার গল্প নিয়ে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।